দেশে গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা মিলেছে। প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রতিবেদন জমা, র‍্যাব বিলুপ্তির সুপারিশ। মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। সীমাবদ্ধতা জয় করে সবার স্বপ্ন পূরণের বাংলাদেশ করতে চায় বিএনপি। শারীরিক প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হবে না কারো এগিয়ে চলা। দেশে অবৈধ বিদেশির সংখ্যা 40,000-এরও বেশি, জড়িয়ে পড়েছে নানা অপরাধে। প্রশাসনের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা। গণঅভ্যুত্থানে সাভারের রিয়াজুল হত্যা মামলার আসামি বরগুনার দিনমজুর হিরণ মাতব্বর। পূর্ব শত্রুতার অভিযোগ, ক্ষুব্ধ শহীদের স্ত্রীও। এবং দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দী চুয়াডাঙ্গায় 37 যুবক। দফায় দফায় মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি। সর্বশান্ত পরিবার। দেখছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা বা আয়না ঘরে মানুষকে আটকে রাখা এবং জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। এছাড়া প্রশাসনের বেশ কয়েকজনের ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা মিলেছে। শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে দায়ী করে বাহিনীটিকে বিলুপ্ত করার সুপারিশ করেছে গুম কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে। জমা দেওয়া প্রতিবেদনে এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758টি যাচাই বাছাই করার কথা জানান কমিশন সদস্যরা। গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুন ও রশিদের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তাদের অনুরোধের প্রেক্ষিতে শীঘ্রই প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রেস উইং। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ানি মনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাছে ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে। প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা যেগুলা ওগুলা ঠিক করতেছি। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। 16ই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের 7 বীরশ্রেষ্ঠের একজন শহীদ সিপাহী মোস্তফা কামাল
স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করলেও তার পরিবার কেমন আছেন সে খোঁজ নেয় না কেউ। ৩২ বছর আগে সরকারিভাবে নির্মিত বাড়িতে বসবাস করছেন তার স্বজনরা, তবে বর্তমানে বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যথাযথ সম্মান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে সিপাহী মোস্তফা কামালের পরিবার। ভোলার প্রতিনিধি ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন ইনায় নাহিদ। ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রাম। 1947 সালের 16 ডিসেম্বর হাবিলদার হাবিবুর রহমান এবং মালেকা বেগমের ঘরে জন্ম শহীদ সিপাহী মোস্তফা কামালের। মেঘনার ভাঙ্গনে বাড়িটি বিলীন হয়ে গেলে সদর উপজেলার মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। 1982 সালে তৎকালীন সরকার বীর শহীদের পরিবারের বসবাসের জন্য শহীদ স্মরণিকা নির্মাণ করে দেয়। সেখানেই মোস্তফা কামালের মাসহ পরিবারের অন্য সদস্যরা বাস করছিলেন। বীর মাতা 2 বছর আগে মৃত্যুবরণ করায় বর্তমানে বাড়িটিতে বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুন্তাফিজুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। বর্তমানে ঘরের চারদিকে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে যথোপযুক্ত সম্মান, পুনর্বাসনের দাবি তাদের। আমাদের এই ঘরটারে প্রতিটা 7টা বিশিষ্ট ঘর সব 3তলা 4তলা করিয়া দিছে, আমাদের ঘরটাই অবহেলিত হইয়া করিয়া দিছে। অনেক ঝুঁকি নিয়ে আমরা বসবাস করতে, যে কোনো মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট অনেক তাইয়া। স্বাধীনতার 53 বছরে তার আত্মত্যাগ অনেকেই ভুলতে বসেছে বলে অভিযোগ শহীদ পরিবারটির। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। শহীদের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারছে। বীরশ্রেষ্ঠের পরিবারের দেখভালে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান এলাকাবাসীর। আমাদের দাবি যাতে তারা আরো সচ্ছলভাবে থাকতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, সরকার যাতে একটু কেয়ার করে। সরকারি সুবিধার মধ্যে সর্বোচ্চ যে সুবিধাটা, সেই সুবিধাটা যেন ওনারা পান। তার অবদানকে আরো সুন্দরভাবে এখানে স্বীকৃতি দেওয়া হোক। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবারের মধ্যে তার ভাইয়ের ছেলেরা আছেন। আমরা আগামী বিজয় দিবসে তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে সংবর্ধনা দিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়ার দারুইন গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে শহীদ হন। তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত সরকারের আমলে প্রতিবন্ধীরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের অধিকার নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভায় প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা সহ প্রয়োজনীয় আইন করার কথাও বলেন তিনি। শিউলি রায় রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে 1.5 শতাধিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় সংসদে 5টি আসন সংরক্ষণ, স্বাধীন কমিশন গঠন সহ জীবনমান উন্নয়নে নানা দাবি তুলে ধরেন তারা। আর প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ তুলে দেন আয়োজকরা। এই 2013 প্রতিবন্ধী সুরক্ষা আইনকে সংশোধন করবে, এই দাবি আমি আপনাকে এবং মহাসচিব মহোদয়কে আমি অবশ্যই জানাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপি 2005 সালে প্রথমবারের মতো 1 লক্ষ প্রতিবন্ধী মানুষকে 200 টাকা করে ভাতা প্রদান শুরু করে। প্রতিবন্ধী মানুষের জন্য যে কোটাটা হয়েছে আমার খুব ভালো লেগেছিল। এই কোটা আন্দোলন যখন চলে জুলাই মাসে, আমি তখন নিজে দেখেছি তারেক রহমান সাহেব উনি তার বক্তৃতায় বলেছিলেন যে তারা যদি সরকার গঠন করেন তাহলে প্রতিবন্ধী মানুষদের জন্য কোটা বাড়ায় দিবেন, 1% থাকবে না। আমরা চাই এই কমিটমেন্টটা যাতে অক্ষুণ্ণ থাকে। এই সময় প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করে তাদের দাবি পূরণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সহযাত্রী, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে বঞ্চিত প্রতিবন্ধীদের নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য
একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমরা আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো। সংস্কারের পর তাদের বিচারিক অধিকার নিশ্চিত করারও কথা জানান তারেক রহমান। আমরা সবাই মিলে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর অভ্যুত্থান, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল ৭টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে জাতির মেধাবী সন্তানদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজন সহ বিভিন্ন বাহিনীর প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে ৪০,০০০-এরও বেশি অবৈধ বিদেশি অবস্থান করছে, যাদের বেশিরভাগেরই অনলাইন ক্যাসিনো, জাল টাকার ব্যবসা, মাদক চোরাচালান, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ ভয়াবহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এমন অপরাধের মাত্রা দ্রুত বাড়ায় উদ্বেগ জানান অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে অপরাধ ও অপরাধের সংখ্যা বাড়ছে। শিউলি রায়ের বিশেষ রিপোর্ট। অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিদেশিদের সংখ্যা। পর্যটন, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের কাজে নাইজেরিয়া, চীন, ভারত সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যায় অবৈধভাবে। ২০২২ সালে পুলিশের একটি বিশেষ জরিপে জানা যায়, ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে ১২,৯৮০ জন বিভিন্ন দেশের নাগরিক। ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,০০০-এ। ২০২৩ সালে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ১,০৭,১৬৭ জন। তাদের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ভিসায় ১০,৪৮৫ জন, চাকরি ভিসায় ১৪,৩৯৯ জন, শিক্ষা ভিসায় ৬,৮২৭ জন ও ভ্রমণ ভিসায় ৭৫,৪৫৬ জন। দীর্ঘদিন ধরে বসবাসরত সব বিদেশি নাগরিক জড়িয়ে পড়েছে নানা অপরাধে।
বন্ধুত্বের সেতু তৈরি করে দামি উপহারের ফাঁদ, অনলাইনের ক্যাসিনো, জাল টাকার নোট ব্যবসা, মাদক চোরাচালান ছাড়াও ক্রেডিট কার্ডের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জালিয়াতি ঘটনায় বিভিন্ন মামলায় আসামি হয়েছে 28 দেশের 730 নাগরিক। এসব অবৈধ পথে অর্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয় প্রতি বছর 26,000 কোটি টাকা। বিদেশিদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। আমাদের এখানে মূলত কয়েকটি প্রেক্ষাপটে বিদেশিরা আসেন। একটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কিছু অংশ আসে পড়াশোনার জন্য, আর এর সাথে সাথে কিছু আসে কর্মের প্রয়োজনে, আর এই কর্ম এবং পড়াশোনার দোহাই দিয়ে একটা অংশ আসে অপরাধ করার জন্য। এদের একটা বড় অংশ নানা ধরনের অপরাধের জায়গাগুলো আমাদের এখানে সৃষ্টি করছে। সেই অপরাধের জায়গাগুলো যদি আমরা দেখি যে জাল টাকা নোট বা জাল টাকার নোট বা যেভাবেই বলি সেই নোট ছাপানো বা সেটির জাল টাকা তৈরি করা, সেই কাজটি করছে। মাদকের একটি ভয়াবহ অভিযোগ আছে। এর সাথে আমরা দেখছি যে আমাদের যে বিভিন্ন বুথগুলো আছে, টাকার বা এটিএম যে বুথগুলো আছে, সেই বুথগুলো থেকে টাকা উত্তোলন করা, চুরি করা, বিভিন্ন জায়গায় চুরি করার মতো অপরাধও এরা জড়িয়েছে। এর সাথে যুক্ত হয় যে টাকা পাচার। আইন বহির্ভূত কাজটি সম্পন্ন করার সুযোগগুলো কে দিচ্ছে? এই যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদেশিদের কার্যক্রম থেকে শুরু করে এদের যে গতি প্রকৃতি এবং এরা যে প্রয়োজনে এখানে এসে সেই কাজ করছে কিনা, এই সার্বিক পরিস্থিতিকে মনিটরিংয়ের মধ্যে রাখলেই এই অবস্থা থেকে অনেকটাই মুক্তি মিলবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ঢাকা বিভাগের 17 কারাগারে রয়েছে 68 জন পুরুষ ও 17 জন নারী বিদেশি নাগরিক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের শহীদ রিয়াজুল গুলিবিদ্ধ হয়েছেন সাভারে। আশুলিয়া থানায় হত্যা মামলায় আসামি করা হয়েছে বরগুনার দিনমজুর হিরণ মাতুব্বরকে। অনুসন্ধানে দেখা যায় হিরণ মাতুব্বরের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে হত্যা জড়িত না থাকলেও মামলা আসামি করা হয়েছে। এতে ক্ষুব্ধ স্বয়ং শহীদ রিয়াজুলের স্ত্রীও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 7ম পর্ব। বরগুনার প্রতিনিধি রিয়াজ আহমেদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার রিয়াজুল। ঘটনার প্রায় 4 মাস পর রিয়াজুলের ভাই আলম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলায় আসামি করা হয় বরগুনার দিনমজুর হিরণ মাতুব্বরকে। এই হিরণ মাতুব্বর গত 6 মাস ধরে মাটি কাটার কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। হিরণ ভাই উনি বিগত প্রায় 5-6 মাস ধরে আমাদের এই জাগনারীর কাজের সাথে জড়িত, আমাদের সাথেই কাজ করে। তো আমরা একসাথেই কাজ করছি, উনি আমাদের সাথেই ছিল। উনি ঢাকা বা কোথায় যে ছাত্র আন্দোলনে লোক নিহত হয়েছে ওখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকা গেলে না, কোথাও গেলে না, আমাকে লাগে কাজ করে। এই মাটি এই মামলাটা কিভাবে পড়লে? দুবেলা খাবার জোটাতে হিমশিম খাওয়া হিরণ হত্যা না করেও হত্যা মামলার আসামি। যেন মরার উপর খরার ঘা হিরণের জীবনে। আমি দিনমজুর কাজ করি, আমার সংসারে খাটাই ফাটাই কোনো লোক নাই। আমি খাটি, আমার 2-3টে বাচ্চা কাচ্চা, আমার কিস্তি বেঁধে আছে। আমি একদিন কাজ না করতে হলে আমার সংসার চলে না। আমি এই মিথ্যা মামলায় আমি বাজি যদি হয়রানি হই, আমার সংসার চালানোর মতো কোনো লোক নাই। কেন বরগুনার দিনমজুর হিরণ রিয়াজুল হত্যা মামলার আসামি হলেন? দেশ টিভির অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। এই হিরণের মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় আলমের ভাইয়ের ভাগ্নি জামাই। তাকে বাঁচাতে হিরণকে হত্যা মামলায় ফাঁসিয়ে এখন ধর্ষণ চেষ্টা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে আলম। নারী শিশু মামলা ওই সময় এই কিছুদিন আগে আমার কইতে আছে যে দেখাই দিব, বুঝাই দিব, ক্ষমতা আছে, এতদিন পাই না, এখন বুঝানোর ক্ষমতা আছে, এখন বুঝাই দিব। এবার এই 2-3 দিন আগে শুনি যে আমি নাকি মামলায় বাজছি। আশুলিয়া থানায় হত্যা মামলার বাদী আলমের সাথে কথা বলতে চাইলে পাওয়া যায়নি তাকে। এমন মিথ্যা মামলা আর নিরীহ মানুষদের হয়রানির বিরুদ্ধে ক্ষুব্ধ নিহত রিয়াজুলের স্ত্রীও। তার দাবি বন্ধ করা হোক হয়রানি। আমার স্বামী মারা গেছে সাভারে, যে অপরাধী তাকেই সে সাজা দেওক। নিরপরাধ মানুষকে কাউকে আমি
বাজানের জন্য একমত না, আর আমার স্বামীরে দিয়ে কেউ বিজনেস করুক সেটাও আমি চাই না। আমি আবার আমার সন্তান ন্যায় বিচার চাই, বিচারপতির কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডার তীব্রতা, আজকের তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় যেহেতু শীতের প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে খেটে খাওয়া যে মানুষ আছে তাদের অবস্থা কি এবং জনজীবনে এই ঠান্ডার কি প্রভাব দেখছেন জানাবেন। ধন্যবাদ তোহা। একটু আপনাকে শুরুতেই একটু খুশির খবর দিই, সেটা হচ্ছে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু একটু বেশি। কারণ গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস, এবং একই সাথে কিন্তু সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। তো সেই তুলনায় কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা একটু বেশি বলা যায়, বেশি দেখছি আমরা। তো সেক্ষেত্রে আমি মানে একটু এই কথা বলার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা বেড়েছে, বাট শীতের যে প্রকোপে যে মানুষের কষ্ট, সেই কষ্ট কিন্তু কমেনি। কারণ আমি কিন্তু এই যে লাইভ মানে এই আপনাদের সাথে যুক্ত হওয়ার আগে আর কি আমি চলতি পথে কিন্তু অনেক দিন মজুরির সাথে, অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সবচেয়ে বেশি বিভাগে আছে কিন্তু যে দিন মজুরি আছে, এই দিন মজুরির আর কি তাদের কথা হচ্ছে সেটা হচ্ছে যে তারা অনেক কষ্ট করে আসছে কাজে কর্মে এসে কিন্তু দেখা যাচ্ছে কাজকর্ম পাচ্ছে না। আবার অনেকে কিন্তু বাড়ি থেকে বেরও হতে পারছে না কোনো দিন। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একেবারেই মানে দুর্বিষহ জীবনযাপন করছে। তো এর ভিতরে একটু হচ্ছে আশার খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 10,000 কম্বল ইতিমধ্যেই চলে এসেছে, যেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে বরাদ্দ দিয়েছে। সেটা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের হাতে পেয়েছে আমি যেমনটা খবর পেয়েছি। তবে এইটা খুব শীঘ্রই হয়তো বা শীতার্তদের মাঝে কিংবা যারা দিন মজুর আছে তাদের ভিতরে বিতরণ করা হবে। সেক্ষেত্রে হয়তো বা কিছুটাও লাঘব হবে। তো এই 10,000 কম্বল কিন্তু চুয়াডাঙ্গার জেলার জন্য মানে আহামরি কিছু না, বলা যেতে পারে খুবই সামান্য আর কি। তো সেক্ষেত্রে যারা শীতার্ত আছে তারা আশা করছে যে আরো বেশি বরাদ্দ পাবে জেলা প্রশাসন, এবং সেক্ষেত্রে হচ্ছে শীতার্তদের মাঝে জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কম্বল বিতরণের জন্য এগিয়ে আসবে আর কি, এমনটাই তারা প্রত্যাশা করছে। আমি যদি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে তাপমাত্রা কিন্তু আরো কমার সম্ভাবনা রয়েছে। যে সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করবে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, ওনারা এমনটি জানিয়েছে। এর কারণ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কুয়াশা আমরা ওইভাবে পিছনে দেখা না গেলেও কিন্তু কুয়াশার পরিমাণ কিন্তু উপরে ভাগে আছে। এই কারণে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যেমনটা গতকালকে কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু সূর্যের দেখা মিলেছিল 6টা থেকে 7টার ভিতরেই, আজকে কিন্তু 7টা পার হয়ে গেছে, এখনো কিন্তু চুয়াডাঙ্গাবাসী সেই সূর্যের দেখা মেলেনি। তবে আবহাওয়া অফিস আমাকে আরেকটি বিষয় যেটা জানিয়েছে সেটা হচ্ছে গতকালকে তাপমাত্রা কম ছিল, আজকে বেশি হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল সারা দিন কিন্তু যে হিমশীতল বাতাস বয়েছে, কিন্তু সেই হিমশীতল বাতাসের পরিমাণ কিন্তু রাত্রেবেলা কিন্তু ওইভাবে হচ্ছে বয়নি। হিমশীতল বাতাস না বওয়ার কারণেই কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা একটু বেশি। তো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি হলেও কিন্তু যে চুয়াডাঙ্গাবাসী যে খুব যে স্বস্তিতে আছে শীতের প্রেক্ষাপটে তা কিন্তু না। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ সেতু। চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডার তীব্রতা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার 37 যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদেরকে ছাড়েনি লিবিয়া মাফিয়ারা, বরং তাদের ওপর চালানো হচ্ছে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতনের চিত্র দেখানো হচ্ছে স্বজনদের। ফের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। সহায় সম্বল সবকিছু হারিয়ে নিরুপায় পরিবারগুলো। প্রাণে বেঁচে ফেরানোর আকুতি তাদের। নেওয়া হচ্ছে আইনগত পদক্ষেপ। ইতিমধ্যেই ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সজল বিশ্বাস। স্বপ্নের দেশ ইতালি। আর্থিক সচ্ছলতা আর উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক। তাদের চাওয়া পরিবারের সচ্ছলতা এনে গড়বে নতুন জীবন। তবে এই স্বপ্নই যে একদিন কাল হয়ে দাঁড়াবে এটা ছিল তাদের অজানা। প্রায় বছরখানেক আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য রওনা হয়েছিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার 37 জন যুবক।
কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানেই জিম্মি হয় মাফিয়া চক্রের হাতে। টানা 11 মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকরা। দফায় দফায় মুক্তিপণ দিলেও রেহাই পায়নি তারা, বরং নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ। না পেলে চালানো হচ্ছে আবারও নির্যাতন। পরিবারের কাছে ফোন আসলেই আটকে উঠছে স্বজনেরা। এই বুঝি ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে অত্যাচারের নির্মম দৃশ্য, চাওয়াও হবে মোটা অঙ্কের টাকা। আমার বোনের না পারলো ছেলে পিলে দুটো দিকে একটু তাকায়েন ভাই, আপনার যদি ছেলে পিলে থাকে একটু ওগার উপরে আপনি মহাব্বত করেন ভাইয়া। স্থানীয় দালালদের প্রতারণার জালে প্রথমে জন প্রতি 13 লাখ টাকা করে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 10 থেকে 15 লাখ টাকা, তবুও মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে স্বজনদের বাঁচানোর আকুতি পরিবারগুলোর। নির্মম এই ঘটনার কান্নার রোল পড়েছে গ্রামে গ্রামে। দালালরা হাত পা বেঁধে নির্মম নির্যাতনের পর কান্নার আওয়াজ রেকর্ড করে পরিবারের সদস্যর কাছে থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পরিবারগুলো সর্বশান্ত হয়ে এখন ছুটছেন বিভিন্ন অফিস আদালতে, করেছেন সংবাদ সম্মেলনও। এদিকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরও হয়েছে। শুরু হয়েছে আইনগত পদক্ষেপ। আমরা যাদেরকে জানতে পারবো অবশ্যই গ্রেপ্তার করবো, এবং পাশাপাশি আমরা সিআইডিকেও জানিয়েছি, তারা এই মামলাটায় তদন্ত কার্যক্রম হাতে নিলে মূল যে রহস্য এটা পরিপূর্ণভাবে উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে প্রায়ই ঘটে এমন করুণ ঘটনা। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কমবে এই তৎপরতা, বলছেন সচেতন মানুষ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁয়ে 6 বিঘা জমি জুড়ে দার্জিলিং ও চায়না জাতের কমলা সহ মাল্টার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক জয়নাল আবেদিন। প্রথমে 150টি গাছ দিয়ে শুরু করলেও এখন বাগানটিতে রয়েছে কমলা ও মাল্টার 550টি গাছ। চলতি বছর আশানুরূপ ফলন হওয়ায় 15 থেকে 20 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন বাগান মালিক। আর বাগান দেখতে এসে কমলা কিনছেন অনেকেই। শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা, পাশাপাশি গাছে গাছে শোভা পাচ্ছে মাল্টা। এমন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। চাকরি থেকে অবসরের পর 2019 সালে ঠাকুরগাঁয়ের উত্তর বঠিনা গ্রামের 1 বিঘা জমিতে গড়ে তোলেন বাগান, যেখানে বর্তমানে 200টি দার্জিলিং ও 200টি চায়না জাতের কমলা এবং 150 মাল্টার গাছ রয়েছে। ব্যতিক্রমে বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক বড় কমলা বাগান, মাল্টা বাগান দুটাই হচ্ছে, তো শোনার পরে আজকে আসলাম, এসে অনেক ভালো লাগলো। আমরা তো মোবাইলে বা টিভিতে অনেকেই দেখতেছি, মানে দূর থেকে দেখতেছি, কিন্তু নিজের চোখে এসে ছুঁয়ে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম। অসংখ্য কমলা ধরেছে বাগানে, এত সুন্দর কমলা যে আসলে আমরা অবাক। চাকরি থেকে অবসরের পর কি করবেন এমন চিন্তায় মাথা আসে কমলা চাষের কথা। এখন জয়নাল আবেদিনকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। অনেকেই চারা কিনে নিচ্ছেন তার বাগান থেকে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। জয়নাল আবেদিনের বাগান দেখে অনেক স্থানীয় উদ্যোক্তা যারা উৎসাহিত হচ্ছেন এবং নতুন নতুন বাগান সিজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের নতুন নতুন বাগান সৃজনে কারিগরি সহায়তা সহ যদি উপকরণ সহায়তা দেওয়ার সুযোগ থাকে সেগুলো আমরা প্রদান করে যাব। বাগানে দার্জিলিং জাতের কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 350 টাকায়, চায়না জাতের 250 টাকা আর মাল্টা 200 টাকায়। গেল বছর এই বাগান থেকে 6 লাখ টাকার কমলা বিক্রি করেছেন জয়নাল আবেদিন। এবার 15 থেকে 20 লাখ টাকার বিক্রির আশা তার। আমি অবসরে যাওয়ার ঠিক 5 বছর আগে আমি ভাবতাম যে আমি অবসরে গিয়ে কি করব, আমি তো অসুস্থ হয়ে যাব যদি বসে থাকি। এই চিন্তা করে আমি যখন চুয়াডাঙ্গা চাকরি করতাম তখন এখান থেকে আমি নিধিকুণ্ড থেকে কিছু চারা নিয়ে আসি, 150 চারা আনি, এনে আমার 1 বিঘা জমিতে আমি লাগাই। সরকারি সহায়তা পেলে এমন ফল চাষে উদ্বুদ্ধ হবেন বেকার যুবকরা, এতে বাড়বে কর্মসংস্থান, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।